নতুন রাষ্ট্রপতির এই যাত্রাটাকে কিভাবে দেখেন আপনি? না, রাষ্ট্রপতি তো হওয়ার কথা হয়েছেন। ফখরুল সাহেব আমার ক্লাসমেট, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ, তবে এক রাজনীতিবিদকে তারা নির্বাচন করেছেন, সেই জন্য আই এম হ্যাপি। তারা কোনো হঠাৎ করে কোনো একজন অফিসারকে নিয়োগ করেন না। এই দেশের সবচেয়ে হেড অফ দ্য স্টেট, আই এম ভেরি হ্যাপি। আমি ওকে একটা অভিনন্দনও পাঠিয়েছি এবং সেইখানে তাকে বলেছি যে সে যখন রাষ্ট্রপতি হলো, এই গুরু দায়িত্ব পেয়েছে, তখন দেশ বড় কষ্টে আছে। অর্থনীতি একেবারে রসাতলে চলে যাচ্ছে, দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, দেশে কোনো ধরনের আইন শৃঙ্খলা নাই, আপনার মানুষ বিচার পায় না, মানুষ দর্শিত হচ্ছে, আপনার জীবন্ত লোকরে আপনার কবর দিয়ে দিচ্ছে, জীবন্ত লোকরে জ্বালিয়ে মেরছে, আইয়ামে জাহিলিয়াতের মতো যুগের অবস্থা। এই কঠিন সময়ে সে একটা বড় দায়িত্ব পেয়েছে। আমি ওরে বলেছি যে তুমি যদি কিছু কাজ করতে পারো, দেশের স্থিতিশীলতা আনতে পারো, কারণ বর্তমানে অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে, মানুষ বড় অসন্তুষ্ট। এই অবস্থায় তোমার কাজ হবে দেশের স্থিতিশীলতা আনা। তুমি একজন ম্যাচিওর লোক, তুমি হয়তো চেষ্টা করলে সেটা সম্ভব, এবং স্থিতিশীলতা আনার জন্য যারা দরকার সবাইকে নিয়ে কাজ করা। এবং সেই উদ্যোগে আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিচার বিভাগের স্বাধীনতা স্বচ্ছতা নিশ্চিত করা, এইগুলো যদি করতে পারো, দেন ইউ বি এ সাকসেস স্টোরি। আর নতুবা মনে রাখো যে এই সব কাজ ক্ষণস্থায়ী, জীবনটাই ক্ষণস্থায়ী। তুমি যদি সম্মানের সাথে বিদায় নিতে চাও, তাহলে তোমাকে দেশের স্থিতিশীলতা আনার জন্য চেষ্টা করতে হবে, আর নতুবা আস্থা বলে তোমাদের বিদায় হবে। আমি সেটা লিখেছি। আপনি একটু স্যার, একটু ফ্রেমটা একটু ঠিক করি। আপনি একটু আপনার ডান পাশে একটু সরবেন আপনি। যে আপনার ডান পাশে একটু সরবেন আরকি আপনি। ডান পাশে একটু সরবেন আপনি। হ্যাঁ? এইদিকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক। সরি, চমৎকার। না, ঠিক আছে। চমৎকার স্যার। এটা কি আপনি ইমেইল করেছেন না ফোন করেছেন? ফোনে, ফোনে। ফোনে। চমৎকার। উনি নিশ্চয়ই আপনার ফোনটা পেয়ে খুব খুশি হয়েছেন উনি। না, আমি ওনাকে টেক্সট মাস পাঠিয়েছি। ও টেক্সট পাঠিয়েছেন। আচ্ছা। হ্যাঁ, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ। এখন খুব গুরুত্বপূর্ণ সময়। এটা উনি একটা জাতির যে অবস্থা দেশের আরকি, কোনো কিছুই আইন শৃঙ্খলা নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, স্টেবিলিটির কোনো গ্যারান্টি নাই, কারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটা সময় উনি এই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মতো উনি একটা সুযোগ পেয়েছেন কিন্তু এটা। আমি সেই প্রেক্ষিতে লিখেছি, যদিও আমাদের দেশে প্রেসিডেন্ট যে টিউটুলার হেড, তার ক্ষমতা খুব সীমিত, বাট যেহেতু তিনি তার দলের মহাসচিব ছিলেন এবং ইজ এ গুড পার্সন, তার জন্য আমার পুরনো ঘনিষ্ঠ বন্ধু, সেই জন্য আমি তাকে লিখেছি। ইনশাআল্লাহ সে সেই ব্যাপারে কাজ করলে ভালো, দেশের অবস্থা ভালো হবে, কারণ দেশ বড় কষ্টে আছে। একটা সাজানো গুছানো অর্থনীতি ধ্বংস হয়ে গেছে গত 2 বছর, এটা স্বীকার করতেই হবে। এনিবডি উইথ লিটল বিট অফ গিল্লু, সে স্বীকার করবে যে আপনার দেশটা রসাতলে চলে যাচ্ছে। আপনার ব্যাংকের লোন কন্টিনিউয়াসলি নেওয়া হচ্ছে, রেভিনিউ ফল করেছে, প্রোডাক্টিভিটি ফল করেছে। কোথায় 6.8% জিডিপি গ্রোথ রেট ছিল, এখন 2.2-তে আসছে। আগামীতে নেগেটিভ হয় কিনা সন্দেহ আছে। আর আপনি যেটা বললেন, ফ্যাক্টরির পর ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, তেল গ্যাস জ্বালানি কিছুই নাই। আর সবচেয়ে দুঃখের বিষয় যে শেখ হাসিনা সরকার আগামী 15 বছরের জন্য 2023 সালে এগ্রিমেন্ট করে কাতারের সাথে, যে 2038 সাল পর্যন্ত আপনার খুব সস্তা দরে গ্যাসের কিটা করে, কন্ট্রাক্টটা করে। তারপরে ইউনূস সরকার এসে তিনি একটা বায়না ধরলেন, বললেন যে কাতার সরকার শেখ হাসিনায় ঘুষ দিয়েছে, সেই জন্য শেখ হাসিনা 15 বছর দীর্ঘমেয়াদী চুক্তি করেছেন। আর ওইটা ক্যান্সেল করে দিয়ে আপনার আমেরিকার সাথে 2.5 গুণ বেশি দামে এই জ্বালানি চুক্তি করলেন। তা কাতার তখন একটু রাগ করলো, তখন ইউনূস সাহেব কাতারে স্বেচ্ছায় সেখানে গেলেন, গিয়ে তার কাছে মাপটাপ চাইলেন। হ্যাঁ, মাপটাপ চাইয়ে বললেন যে আই এম সরি, আমি ভুল করে ফেলেছি। কিন্তু তখনও তারা আর এই এই চুক্তিটা নবায়ন হয় নাই। এখন আমি শুনেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল
ওই চুক্তিটাই নবায়ন করার জন্য আপনার বারবার কাতার যাচ্ছেন, ওদের সাথে আলাপ টালাপ করতেছেন। এখানে দেখা একটা যায় কি হয়। একটা জি, ঘটনা ঘটছে, এখানে একটা ঘটনা ঘটছে যে মার্কিন চুক্তি বা কোম্পানি থেকে কেনা হচ্ছিল পিটার হাসের যে কোম্পানি, পিটার হাসের কোম্পানি, আগুন লেগেছে ওইখানে, আগুন লেগে ওইটা প্রোডাকশন বন্ধ এখন, না প্রোডাকশন। দ্বিতীয়ত আপনার আমি যেটা শুনেছি, মার্কিন কোম্পানিটি যিনি যারা সাথে ওনারা এগ্রিমেন্ট করেছেন, ওরা এখনো আপনার মার্কেটেই নাই। এরা মার্কেট নতুন করে তৈরি করতে হবে, তারপরে আর এইগুলো এই যে জ্বালানির ব্যাপার স্যাপার এগুলো ইলেকট্রিক বাতির মতো না বললেই হলো, এটা সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং ওই ধারে কাছেই নাই, কিন্তু ওনারা আপনার ওই বাহাবা পাওয়ার জন্য, ওদের খুশি করার জন্য এই চুক্তিটা করে ফেলেন, একটু লুকিয়ে লুকিয়ে চুক্তিটা করেন দেশের। কাতারও ইরাক ইরাক যুদ্ধকে কেন্দ্র করে তাদের যে অবকাঠামো এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাও বলছে তাদের এটা ঠিক করতে সময় লাগবে তাদের। স্বাভাবিক, নষ্ট হলে তো সময় লাগবে। আর এটা এমন বড় কোম্পানি না যেটা তার বিভিন্ন রকম বিভিন্ন দেশে তার প্রতিষ্ঠান আছে, ওটা খুশি করার জন্য করেছিলেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র কূটনীতিক কোন অবস্থায় বাংলাদেশের এখন? আমার মনে হয় খুব তলানিতে আছে। দেখেন, এত তলানিতে আমরা যখন সরকারে ছিলাম, আমরা যে ফেরেস্তা এমন না, কিন্তু আমরা একটা ব্যালেন্স ফরেন পলিসি, সবার সাথে বন্ধুত্ব এবং একটা ব্যালেন্স ফরেন পলিসি আমরা করেছিলাম। বড় বড় সরকার, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ব্রিটেন বলেন, আপনার ফ্রান্স বলেন, ইতালি বলেন, আপনার ইন্ডিয়া বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, সবার সাথে এমনকি ওআইসির কান্ট্রি, সৌদি আরব, ইউই, ওমান, এই টার্কি, সবার সাথে সুসম্পর্ক করেছি। আমাদের কারণ ছিল যে আমরা আমাদের প্রধান দুটো জিনিস, একটি হচ্ছে গার্মেন্ট, আমরা সব দেশে বিক্রি করতে চাই এবং বিক্রি বাড়িয়েছি। আমরা যখন সরকারে আসি তখন আমাদের এক্সপোর্ট ছিল $10 বিলিয়ন, আমরা সেটা 60 বিলিয়নে উন্নীত করেছি। আমাদের আরেকটি হলো বহু লোক, প্রতি বছর প্রায় 21-22 লাখ নতুন ছেলেপিলে মার্কেটে আসে চাকরির জন্য। আমরা চাকরির সংস্থানের জন্য খুব চেষ্টা করেছি এবং সবার সাথে সুসম্পর্ক। আপনার মনে আছে, আমরা সৌদি আরব অনেক বছর আমাদের লোক নিত না, সেটা আমরা ওপেন করেছি। ইউএর আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, সেই ইউএর রাষ্ট্রমন্ত্রী, তাকে আমি বলেছি যে তুমি আমার লোক নাও। সে প্রথম রাজি হয় নাই, বলছে তোমার লোকগুলো খুব খালি ঝগড়াঝাটি করে আর ঝামেলা করে। আমি তো বলছি, যেগুলা ঝামেলা করে তুমি আমাকে দিয়ে দিও, আমি ওগুলো নিয়ে যাব, আর বাকিদের তুমি, আমার অধিকাংশ লোক তো ভালো কর্ম। সে রাজি হয়ে ওপেন করেছিল, এখন আমার দেশে বন্ধ করে। তো আমরা সবার সাথে সুসম্পর্ক রেখেছি, কোনো একপেশি সম্পর্ক করিনি। তার ফলে আমাদের দেশের এই যে অভাবনীয় সাফল্য, এই 15 বছরে বাংলাদেশ এর চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমি মেগা প্রজেক্টের কথা বলছি না, মানুষের জীবন মানের অনেক উন্নতি হয়েছে। অ্যাটলিস্ট দুবেলা খেতে পারতো। শেখ হাসিনার দুইটাই মেইন লক্ষ্য ছিল, একটা দেশের উন্নয়ন, 2041 সালে মানে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ, উন্নত, সমৃদ্ধ, স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলবেন, অন্যান্য দেশে যে সুযোগ সুবিধা হয় উন্নত দেশে, সেটা বাংলাদেশে দিবে। আর দ্বিতীয়ত ছিল দারিদ্র বিমোচন। এই ক্ষেত্রে শেখ হাসিনা অনন্য কাজ করেছেন। কোথায় 42% দারিদ্র ছিল, এটা 18%-এর নিচে নামিয়ে আসেন। অতি দারিদ্র 5.6 ভাগে নিয়ে এসেছেন। 5 ভাগের নিচে গেলে ওই দেশকে দারিদ্রমুক্ত দেশ বলা হয়। আমরা প্ল্যান করেছিলাম 2030 সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত দেশ হবে, কোনো লোক না খেয়ে মরবে না। হ্যাঁ, কিন্তু আল্লাহর কি যে হলো, যে এখন অবস্থা খুব তলানি। আমাদের বর্তমান অর্থনীতি এত খারাপ, এখন আমি দেখি আমার সরকার গিয়ে আপনার ভুটানের সাথে, ওখানে হলো 5-7 লক্ষ মানুষ ওখানে থাকে, ভুটানের সাথে, তারপরে আপনার কসোভোর সাথে, মানে ওগুলোর সাথে সম্পর্ক করার চেষ্টা করছেন, কারণ বড় দেশগুলো মাথায় দিচ্ছে না। আপনার ইউই বন্ধ করে দিয়েছে, আপনার এই আমাদের বন্ধু দেশ সেই কি বলে যে মালয়েশিয়া লোক নেওয়া নিয়োগ বন্ধ করে দিয়েছে। প্রায় জায়গাতে আমাদের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। দেশের মানুষ কষ্টে আছে। আমার কান্না হয়, আমার দুঃখ হয় যখন আমি দেখি দিনমজুর আগের মতো বেতন পায় না, দুবেলা খাইতে পারে না। আমার কান্না হয় যখন আমি রিক্সাওয়ালা বড় কষ্টে আছে, আগে সে অনেক ইনকাম করতো। এই যে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, দরিদ্র লোক, তাদের অবস্থা দেখে আমাদের দুঃখ লাগে, অনুশোচনা পাই। এইরকম তো হওয়ার কথা ছিল না, এইরকম তো হওয়ার কথা ছিল না। এবং তার গিয়া সরকার আসলেন, আমরা আশা করলাম যে কিছুটা উন্নতি করবেন হয়তো, কিন্তু তিনিও এই ইউনূসের বদ পথে, বাজে পথে তিনি চলছেন। তার ফলে অবস্থা আরো, আর এখন তিনারা ইন্ডিয়ার সাথে ঝগড়াঝাটি করা শুরু করেছেন। তাদের দেশের অমঙ্গল হবে, মঙ্গল হবে না।
উনি হয়তো কিছু বাহবা পাবেন কিছু উগ্রপন্থী লোকের কাছ থেকে, কিন্তু আপনার মোটামুটি ভাবে দেশের আর ইন্ডিয়ার জিনিস বাংলাদেশে না আসলে ইন্ডিয়ার কোনো ক্ষতি নাই। ইন্ডিয়া প্রায় $865 বিলিয়ন, $865 বিলিয়ন এক্সপোর্ট করে, আর আমাদের দেশে তারা মাত্র আপনার এই 9-10 বিলিয়ন করে। এটা তাদের 0.02 মতোই না। সো ইট উইল নট এফেক্ট দ্য ইকোনমি। আমাদের কিন্তু অর্থনীতিকে বেশ কষ্টে ফেলবে, আমাদের লোকজনের কিন্তু কষ্ট হবে। হ্যাঁ, সেই সব বিবেচনা করে আমার বিশ্বাস যে সরকারে অনেকজন পরিপক্ক লোক আছে, অনেক রাজনীতিবিদ আছেন যারা এইসব বুঝেন, পারিবারিক স্ট্র্যাটেজিক লোকেশনটা বুঝেন। তারা এই হামকি ঢামকি বাদ দিয়ে মানুষের উন্নয়নের, দেশের উন্নয়নের যে কাজ করবেন, আমার এটা আমার আশা। রয়টার্স রিপোর্ট করছে, প্রাইম মিনিস্টার অফিস জানাইছে যে এই ভারত সফরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। আজকে ইন্ডিয়া থেকে একটা খবর আসছে, ওইখানে রাষ্ট্রপতি ভবনে একটা প্রস্তুতি ছিল, ওই প্রস্তুতি তারা আজকে বাতিল করেছে তারা। যাই হোক, এটা শুনেন, আমাদের অন্যান্য দেশের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো বহুপাক্ষিক। ইন্ডিয়ার সাথে একটা ইস্যু নিয়ে ঝগড়া করে লাভ নেই। ইন্ডিয়ার সাথে আমাদের বহু ধরনের সম্পর্ক আছে, আমেরিকার সাথে আমাদের বহুপাক্ষিক সম্পর্ক। একটার উপর আমেরিকা আমরা বহুদিন এই বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দেওয়ার জন্য বলেছি, একটাকে দিয়েছিল আর বাকি দেয়নি। হ্যাঁ, ইউরোপে আপনার লন্ডনে কিসের তারিক জিয়া সাহেব বহু বছর ছিলেন, হ্যাঁ, তারা ওনাকে ফেরত দেয়নি। আপনার কানাডায় আমাদের এক বঙ্গবন্ধু খুনি আছে, ওরা ফেরত দেয়নি। কিন্তু তাই বলে আমরা এ নিয়ে ঝগড়া করিনি, আমরা অনুরোধ করেছি, তারা তাদের বাধ্যবাধকতা অসুবিধা আছে, দিতে পারে নাই। কিন্তু বাংলাদেশে যে বর্তমান অবস্থা হয়েছে, যে একটা ইস্যুর উপর সারা পররাষ্ট্রনীতি জানি নির্ভর করছে, এতে দেশের মঙ্গল বয়ে আনবে না, আমাদের জনগণের মঙ্গল হবে, সরকারের মঙ্গল হবে না। আর আপনি যেমন ভারতে যান, ভারত ভদ্রলোক, তারা বাংলাদেশের সরকারকে দাওয়াত দিয়েছে, প্রথম ব্রিক্সে দাওয়াত দিয়েছে, এবং ব্রিক্সে উনি হয়তো না যেতে পারেন একটি কারণে, সেটি হচ্ছে ব্রিক্স আমেরিকা পছন্দ করে না। তো আমেরিকাকে খুশি করার জন্য হয়তো উনি ওখানে যেতে চাচ্ছেন না। আমি এই ব্যাপারে বলতে পারি যে আমরা যখন জেনেভাতে গিয়েছিলাম শেখ হাসিনা, তখন ব্রিক্সের চেয়ারম্যান ছিলেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট, উনি এসে আমাদের সাথে সাক্ষাৎ করেন এবং শেখ হাসিনা রিকোয়েস্ট করেন ব্রিক্সে জয়েন করার জন্য। শেখ হাসিনা বলেন, আমি নীতিগতভাবে কোনো আপত্তি নেই, কিন্তু দেখেন আমার ব্যবসা খুব কম, আমার প্রধান বড় ব্যবসা হয় চায়নার সাথে আর ইন্ডিয়ার সাথে। আমরা ওই দুধের সাথে আমাদের কারেন্সিতে ব্যবসা করার একটা নীতিগত আমরা কি করেছি, সমঝোতা এসেছি। শুধু আমার এরকম ডলার নাই যে আমি কি করব। আর দ্বিতীয়ত, আমরা ওনাকে বললাম যে আমরা আপনাদের এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এই ব্রিক্সের যে ব্যাংক, আমরা এটাতে জয়েন করেছি। আপনারা ইতিমধ্যে আমাদের $70 মিলিয়ন বিভিন্ন রকম কন্ডিশনালিটি ছাড়া আমাদের এটা অনুদান দিয়েছেন, উই আর থ্যাঙ্কফুল টু ইউ। আমরা আপনাদের অনুরোধ পেলাম, আমরা এটা বিচার বিশ্লেষণ করব, আমরা পরে আপনাদের জানাবো। পরবর্তীতে আমরা ব্রিক্সে জয়েন করার জন্য কোনো পিটিশন দেই না। ইতিমধ্যে আলজেরিয়া আমাদের কাছে আসলো, বললো তোমরা একটু তদবির করলে, আমরা 2 বছর আগে পিটিশন করে রেখেছি, আমরা তদবির করি। আলজেরিয়াকে ওরা ব্রিক্সের মধ্যে ঢুকায়। আমরা দেখলাম কোন কোন দেশ ব্রিক্সে ঢুকেছে। নতুন যারা ঢুকেছেন তারা হচ্ছেন গিয়ে ইরান, তারা হচ্ছেন ভেনিজুয়েলা, তারা হচ্ছেন আলজেরিয়া, আর অবশ্য সৌদি আরব এবং ইউইউ জয়েন করেছে। আমরা সেটা বিবেচনা করে বললাম যে আমরা এটা পরে বিবেচনা করব, জয়েন করব কিনা। হ্যাঁ, আমরা আমাদের বাকি বন্ধুদের সাথে একটু আলাপ টালাপ করে নিই, তারপর আমরা কিন্তু এই দিক থেকে হয়তো খলিল সাহেব বলছেন, উপদেশ দিয়েছেন, স্যার ব্রিক্সের অনুষ্ঠানে যাবেন না, ফাইন, কিন্তু প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় না রাখলে ওই দেশগুলো উন্নতি হয় না। প্রতিবেশীগুলো, সারা ইউরোপে যুদ্ধ বিগ্রহ ছিল না দ্বিতীয় মহাযুদ্ধের পরে, তাই সারা ইউরোপটা উপরে উঠেছে, এখন যুদ্ধ লেগেছে, ঝামেলায় আছে। আমাদের অনেকগুলো দেশ দেখেন, আপনার আমি প্রায় এটা বলে থাকি যে এটা হচ্ছে সিঙ্গাপুর, এটা দরিদ্র দেশ, আমাদের থেকে আরো দরিদ্র দেশ ছিল, তার সাথে কোনো লোকের ঝগড়া নাই, যুদ্ধ বিগ্রহ নাই, ঝগড়া নাই, হিংসা নাই, তার ফলে সে এখন পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উন্নত জাতি। বাংলাদেশও চেয়েছিল সবার সাথে সুসম্পর্ক করা, বিশেষ করে প্রতিবেশীর সাথে, এবং উই ওয়ার সাকসেসফুল। এবং এই কারণে আমাদের অর্থনীতি, আমাদের দেশের অবস্থা এত এত উন্নতি হয়েছে। শেখ হাসিনা এই জন্যই সাকসেসফুল লিডার। আমরা এই উন্নয়নের ক্ষেত্রে সাফল্য